তো আজকে আমরা মূলত কি আলোচনা করব? পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কি? ধরো এখানে আমি যদি পার্টস অফ স্পিচ বুঝাই, প্রথম কথা হচ্ছে পার্ট মানে কি? অংশ। আর স্পিচ মানে কি? কথা। এখন কথা কি? ধরো তোমাকে আমি যদি বলি যে তোমার সাথে আমার একটা কি আছে, কথা আছে, এবং তোমাকে আমি আনি এখানে আনলাম, আনার পরে বলবো কি কানে কানে কথা, তাহলে কি এটা একটা কথা হইলো? তাহলে তোমার সাথে আমি কথা বলতে হলে কমপক্ষে কি করতে হবে? একটা বাক্য বলতে হবে যে এই ঘটনা, তাই তো? তার মানে হচ্ছে যেমন ধরো আমি এখানে লিখলাম কি আই এম রিডিং আ বুক, এটা একটা কথা, এটা একটা কি, এটাকে আমরা বলতে পারি বাক্য। এটাকে বলতে পারি কি বাক্য। এখন এই যে বাক্যটা আছে, বাক্যর ভিতরে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দকেই বলা হয় পার্টস অফ স্পিচ। এখন সহজে বুঝাই, আমার গায়ে যে জিনিসটা আছে এটা কি? জ্যাকেট। এখন আমি যদি শুধু বলি এই অংশটা কি, তুমি কি বলবা? জ্যাকেট। এটা হচ্ছে কি, আমরা এভাবে বলি এটা হচ্ছে জ্যাকেটের একটা অংশ। এটা কি কিসের অংশ? এটা কি জ্যাকেটের একটা অংশ। এরকম কয়েকটা অংশ মিলে আমার গায়ে যেটা আছে সেটা কি জ্যাকেট। পুরোটা মিলে একটা কি জ্যাকেট। ঠিক একইভাবে শুধু আই, এটা কোনো একটা কথা হয় না। আমি বাজারে যাই, এটা একটা কথা, এটা একটা কি? তাহলে দেখো আমি বাজারে যাই, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, এটা একটা কি কথা। কথাটা কি? আমি বাজারে যাই। এখন শুধু আই, এটা একটা কথা। তাহলে কথাটা তৈরি হওয়ার জন্য কয়টা অংশ লাগছে? 1 2 3 4। এই 4টা অংশ মিলেই একটা কথা হয়েছে। কথাটা কি? আই গো টু মার্কেট। তো এই যে একটা কথা হচ্ছে, এখানের প্রত্যেকটা অংশকে আমরা বলি কি কথার অংশ। এটাকে আমরা বলতে পারি বাক্যের অংশ। কিসের অংশ? আর এই একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হয় প্রত্যেকটা শব্দকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হয়। এখন তোমার কাছে হয়তো প্রশ্ন হতে পারে যে গো 2টা বর্ণ, মার্কেট 6টা বর্ণ, কিন্তু আই একটা বর্ণ, তাহলে এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ। কিভাবে? একটা শব্দ হয় যদি এটার অর্থ হয়। কি হয়? ধরো আমি যদি এখানে লিখি খেই, এটার কি কোনো অর্থ আছে? আসেনি? তাহলে এটা কোনো শব্দ হবে না, এটা একটা বর্ণ, এটা শুধু একটা কি। আচ্ছা দেখো এই, এটা একটা কি বর্ণ, কিন্তু এটা একটা শব্দ। কেন? কারণ এটার অর্থ আছে। এটার অর্থ কি? একটি। ঠিক আই, দেখো আই একটা বর্ণ, কিন্তু এটার একটা অর্থ আছে। এটার অর্থ কি? আমি। এই জন্য এটা বর্ণ, আবার এটা একটা শব্দ। তাহলে একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হবে প্রতিটা শব্দের নামই কি? পার্টস অফ স্পিচ। তাহলে কেন পার্টস অফ স্পিচ? দেখো স্পিচ মানে কথা বা বাক্য, আর পার্টস মানে অংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ বা বাক্যের অংশ। এই কারণে এটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এখন আমাদের এই বাক্যটার ভিতরে 5টা শব্দ আছে। কয়টা? 5টা শব্দ আছে। আবার এই বাক্যের ভিতরে কয়টা শব্দ আছে? 4টা শব্দ আছে। এখন এদের নাম কি? আমাদেরকে এখন জানতে হবে এদের নাম কি। তোমার পরিবারে, মনে করো তোমাদের একটা পরিবার, তোমাদের পরিবারে 8 জন সদস্য আছে। কয়জন সদস্য আছে? তাহলে সবার নাম কি এক? এক একজনের এক এক নাম আছে না? ঠিক এই পরিবারটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পরিবারটার নাম কি? ধরো 8 জন ভাই আছে। কয়জন ভাই? তার মানে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? তাহলে এদের পরিবারের নাম কি? পার্টস অফ স্পিচ। এদের সদস্য কতজন? 8 জন। তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। এদের পরিবারের সবচেয়ে বড় যে সদস্য তার নাম হচ্ছে নাউন। তার নাম কি? মানে এই যে 8 প্রকার, 8 প্রকারের ভিতরে একটার নাম হচ্ছে নাউন।
কি নাম? এখন এর নামটা কেন নাউন? ধরো তোমার ফ্যামিলির সবচেয়ে বড়, তোমার বড় ভাইয়ের নাম হচ্ছে নাউন, ওর নামটা কেন নাউন? ওর কাজ হচ্ছে ওই গ্রামের যত মানুষ আছে সবার নাম হিসাব করে রাখে সে, এর নাম কি, ওর নাম কি, ওর নাম কি। এই জন্য বলা হয় যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। ওর কাজ যেরকম নামের হিসাব রাখা, এই জন্য ওর নাম হয়ে গেছে কি নাউন। এ থেকে আমরা মনে রাখতে পারবো কি কোনো কিছুর নাম মানেই নাউন, কোনো কিছুর নাম মানেই কি নাউন। এদের মোট ভাই কয়জন? তার মানে পার্টস অফ স্পিচ কয় প্রকার? এদের দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে প্রোনাউন। কি? প্রোনাউন। এখন দেখো ওর নাম কেন প্রোনাউন? প্রো মানে হচ্ছে পরিবর্তে, নাউন মানে হচ্ছে নাম। তো তোমার ভাই কয়জন? তোমার ভাই 8 জন না পার্টস অফ স্পিচ পরিবারে ভাই 8 জন? এদের ভাই 8 জন। এদের দ্বিতীয় ভাইয়ের নাম কি? প্রোনাউন। প্রো মানে কি বলছি? পরিবর্তে, নাউন মানে নাম। ওর নামটা কেন প্রোনাউন? মনে রাখবো ওর নামটা কেন প্রোনাউন। ওই নাউন যখন থাকে না, মানে বড় ভাই যখন থাকে না, তখন বড় ভাইয়ের কাজগুলো ও করে। অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে নাউনের পরিবর্তে যে কাজ করে ওর নাম হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের সংজ্ঞাটা শিখে গেলাম। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে বসে সে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কে? নাউনের পরিবর্তে যে বসে সে হচ্ছে কি প্রোনাউন। আমরা তাহলে বুঝলাম নাউন মানে নাম, আর নামের পরিবর্তে যে বসে সে হচ্ছে প্রোনাউন। যেমন দেখো আমি এখানে আই লিখছি, আই, আইটা কি কারো নাম? তোমার নাম কি আই? তোমার নাম আই? তোমার নাম কি? শামিম। তাহলে শামিম একটা নাম। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি শামিম ইজ রিডিং আ বুক। শামিম একটা বই পড়ে। তাহলে এখানে শামিমটা একটা নাউন, শামিমটা একটা কি নাউন। কিন্তু আমি শামিম না বলে যদি এখানে বলি আই এম রিডিং আ বুক, তাহলে আই বললে কি আমারে বোঝায় না? আই কি আমার নাম? কিন্তু আমার নামের পরিবর্তে আমি কি বলছি? আই বলছি। তাই আইটা হচ্ছে প্রোনাউন। আইটা কি? তাহলে প্রোনাউন কোনগুলা? নামের পরিবর্তে যেগুলা হয় সেগুলা কি প্রোনাউন। তাহলে প্রোনাউন কোনগুলা? নামের পরিবর্তে যে বসে। আচ্ছা তোমরা বলো চাই তোমাদের ফ্যামিলিতে যারা আছে তোমার দোষ বেশি ধরে কে? তোমার সাথে একটু ছোট যে সে, তাই না? মানে ইমিডিয়েট ছোট যে সে কি করে বড়টার দোষ ধরে। এদের ভাই কয়জন? 8 জন। তো প্রথম জনের কাজ হলো হিসাব নিকাশ করা নাম, কিন্তু প্রথম জন না থাকলে তার কাজ করে কে? অ্যাসিস্ট্যান্ট। কে? প্রোনাউন। তাহলে প্রোনাউন কার নাম? নামের পরিবর্তে যে বসে। কিন্তু এরা তো অনেক ভাই, 8 ভাই। তো 3 নাম্বার ভাই সে তো বড়দের কাজ করতে পারে না, কারণ এটার মতো না। ওর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওর নাম কি? এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলি, অ্যাডজেক্টিভও বলি। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই দুই ভাইয়ের পিছনে প্যাচ লাগানো, এদের গোয়েন্দাগিরি করা, এদের দোষ, এদের গুণ, এদের অবস্থা, এরা কই আছে, কোন জায়গায় কি করতেছে না করতেছে, অবস্থা, সংখ্যা, পরিমাণ হিসাব করা। তার মানে অ্যাডজেক্টিভ কার দোষ গুণ ধরে বলো চাই? ওই ভাইয়ের মতো, 3 নাম্বার ভাইয়ের মতো। সে কি করে? দোষ গুণ অবস্থা ধরে। কার? তাহলে অ্যাডজেক্টিভ সবসময় কার দোষ গুণ ধরে? তাহলে মনে রাখবে অ্যাডজেক্টিভ কেবল নাউন এবং প্রোনাউনেরই দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। তাহলে যখনই আমরা দেখব কোন একটা শব্দ দিয়ে দোষ বুঝায়, গুণ বুঝায়, অবস্থা বুঝায়, সংখ্যা বুঝায়, পরিমাণ বুঝায়, তখনই আমরা বুঝবো এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু সে কার দোষ গুণ ধরে সেটাও দেখতে হবে। কার দোষ গুণ? নাউন আর প্রোনাউনের, নাউন আর প্রোনাউনের। এর নাম হলো অ্যাডজেক্টিভ। এরপরে তাদের পরিবারের 4 নাম্বার যে সদস্য তার নাম হচ্ছে ভার্ব। তার নাম কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। আমরা সংক্ষেপে যদি বলি ভাই মোট কয়জন? উপরের দিকে 3 জন, পরের দিকে 4 জন, এই হলো মাঝখানে। আমাদের শরীরের
হার্ট বা হৃৎপিণ্ড থাকে কোন জায়গায়? মাঝখানে না? মাঝখানে তো। এই ভার্বটা হচ্ছে ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের যেমন হার্ট না থাকলে আমরা নাই, বাঁচবো না, ঠিক একইভাবে যদি কোনো বাক্যে ভার্ব না থাকে ওইটাকে বাক্যই বলা যায় না। যদি কোনো বাক্যে কোন ওই পরিবারে যদি এই ভার্ব না থাকে তাহলে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়, ওই পরিবারটা নাই, শেষ। কার জন্য? ভার্বের জন্য। তাহলে বলো চাই এই পার্টস অফ স্পিচ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের নাম কি? ভার্ব। ও যদি থাকে পরিবার বাঁচে, ও যদি নাই পরিবার নাই। তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি একটা বাক্যে যদি ভার্ব না থাকে ওটা আর বাক্য হবে না। ওটা আর কখনোই কি হবে না? কি না থাকলে? নাউন নাই বাক্য হবে, প্রোনাউন নাই বাক্য হবে, বাকিগুলো আছে। অ্যাডজেক্টিভ নাই বাক্য হবে, ভার্ব নাই শেষ, বাক্য হবে না। তার মানে ভার্ব হচ্ছে ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। যেই শব্দ দ্বারা, যেই পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে ভার্ব মানে কিছু করতে হইলেই কারে লাগবে? তো তুমি এই কাজ করতে হবে, ভার্বের লাগবে। এটা করতে হবে, ভার্বের লাগবে। কিছু হইতে হবে, ভার্বের লাগবে। তার মানে কিছু হওয়া, কিছু করা, যাওয়া, খাওয়া, যাই করবা কারা লাগবে? এই জন্য ইংরেজিতে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়াটাকেই ভার্ব বলে। তাহলে ভার্ব কাকে বলে? কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, এদেরকে বলা হয় কি? ভার্ব।